সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহার পূর্বে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। তার ভাষণের অনেকগুলো শব্দ, বিষয়বস্তু, বাক্য, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার শব্দচয়ন সবকিছু সারা বাংলাদেশে বিতর্কের তৈরি করেছে। এবং অবাক করার ব্যাপার হলো যে এই বয়োবৃদ্ধ প্রাজ্ঞ মানুষটি, অর্থাৎ জীবনের ৮৬ বছর তিনি শুধু শিখেছেন। এই প্রাজ্ঞ মানুষটি তার জীবনের যে সফলতা, সেই সফলতার মূল হাতিয়ার হলো কথা বলা। তিনি কথা বলতে পছন্দ করেন, কথা বলেন এবং কথা বলাটিকে একটি শিল্পে পরিণত করেছেন। এবং তার জীবনের যত অর্জন, প্রায় সব অর্জনই কিন্তু এই কথা বলার মাধ্যমে। কিন্তু রাজনীতিতে আসার পর তিনি যে কথা বলছেন, সেই কথা প্রায় সব ক্ষেত্রে তার জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। যে কথা দিয়ে তিনি নোবেল জয় করেছেন, যে কথা দিয়ে তিনি মার্কিন এলিট সোসাইটি থেকে শুরু করে ইউরোপ আমেরিকার রাজনীতি, অর্থনীতি, চিত্রকর, শিল্পী, সাহিত্যিক, বোদ্ধা সমাজ সকলের হৃদয় মন জয় করে তিনি এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার অর্থ এবং তার জ্ঞান, তার সুনাম এবং তার স্বাস্থ্য সব মিলিয়ে সৌভাগ্য তাকে যেভাবে তার সারাটা জীবন তার নিকট ধরা দিয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে সেই জিনিসগুলো তার জন্য রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। অর্থাৎ তার যে খ্যাতি, তার যে দ্যুতি, কিংবা তার যে নেম, কিংবা তার যে ফেম, এইগুলোর কারণে মানুষ তাকে নিয়ে আকাশ কুসুম কল্পনা করে আসছিল। এবং রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতায় কোথাও কোনো আলাদিনের চেরাগ নেই। এখানে জাদু বলতে কিছু নেই, বান বলতে কিছু নেই, টোনা বলতে কিছু নেই, তাবিজ কবাজ কিচ্ছু নেই। এখানে পুরোটাই যুদ্ধ, পুরোটাই একেবারে জীবন যুদ্ধ। এখানকার যে বাস্তবতা, এই বাস্তবতার সঙ্গে পৃথিবীর অন্য কোনো বাস্তবতার যাকে বলা হয় মিল নেই। রাজনীতির যে প্রাপ্তি খুবই সাময়িক, কিন্তু এটার যে অপ্রাপ্তি, এটার যে বেদনা, এটার যে কষ্ট, এটি সারাটা জীবন মানুষকে বয়ে বেড়াতে হয়। এবং যদি বেশি ব্যর্থ হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই রাজনীতির ব্যর্থতা মাথায় করে মানুষকে মরতে হয়। যেমন ধরেন মীর জাফর, তিনি কি করেছেন? রাজনীতি করেছেন। খন্দকার মোশতাক কি করেছেন? রাজনীতি করেছেন। আবু জেহেল, আবু লাহাব কি করেছেন? রাজনীতি করেছেন। ফেরাউন কি করেছেন? রাজনীতি করেছেন। হামান একই অবস্থা। চেঙ্গিস খান, হালাকু খান, রাজনীতি। তারা যদি রাজনীতি না করতেন তাহলে তাদের যে অর্থ ছিল, বিত্ত ছিল, যা কিছু ছিল, এবং উত্তরাধিকার সূত্রে তারা যা পেয়েছিলেন সেটি দিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তাদের জমানাতে তারা ঘুরতে চাইতেন, বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিতেন, তাহলে তারাও বিশ্বে টলস্টয়, কনফুসিয়াস, সক্রেটিস কিংবা ধরেন পিথাগোরাস, তাদের মতোই বিখ্যাত হয়ে তারা মরতে পারতেন, ইভেন বেটার দ্যান দ্যাট। কিন্তু যেই মুহূর্তে রাজনীতিতে চলে এসেছেন, অমনি তাদের যে জ্ঞান, গরিমা, দার্শনিকতা, প্রায় সবকিছু তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উত্থান, সারা জীবনের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি এই সময়টিতে এসে তার সেই বক্তব্যের কারণে, তার কথার কারণে, বডি ল্যাঙ্গুয়েজের কারণে, তার মাইন্ড সেট আপ কারণে, তার চিন্তা এবং চেতনার কারণে সব কিছু তার বিরুদ্ধে চলে গেছে। তিনি এখন যা বলেন প্রায় সবকিছু ট্রল হয়। এবং তার মতো একজন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, যেভাবে আমাদের সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে, যেভাবে তাকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এটির রেশ থেকে যাবে আরো বহু বহু বছর। এর কারণ হলো যে বাঙালি বা পৃথিবীর যে কোনো জাতির সম্প্রদায় একবার যদি কেউ অবজ্ঞা করতে শিখে, তাহলে সে আজ যে অবজ্ঞা করতে শিখলো, আজ যে গালি দিতে শিখলো, আজ যে গালি শুনতে সে অভ্যস্ত হয়ে গেল, অন্তত দুটো জেনারেশন এই অভ্যাস দ্বারা পরিচালিত হবে। আমাদের এই সমাজে যারা গালাগাল দিচ্ছেন, ফায়েতুল্লাহ সেফু, এখন আমি শুনছি, আমার স্ত্রী শুনছে, বিনোদনের জন্য শুনছি, কিন্তু নিজের অজান্তে আমাদের যে জেনারেশনটা বা আমাদের মুখ দিয়ে কখন এই কথা বের হয়ে যাবে, তার প্রেক্ষিতে আমাদের যে জেনারেশন, সেটা আমাদের সন্তান হোক, নাতি পুতি হোক, তারাও ঠিক এই বাজে শব্দগুলো শিখে যাবে। ফলে এই জেনারেশনটা কিন্তু এভাবে চলবে।
একইভাবে আমরা ধরুন বড় মানুষকে সম্মান করি এবং বড় মানুষ সম্পর্কে বাজে কথা বলি না। এভাবেই 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, এমনকি 90-এর দশকে আমরা জেনে এসেছি, বুঝে এসেছি সম্মানিত লোকে সম্মান করতে হবে। কিন্তু এই 2025 সনে এসেছে, আমাদের অবস্থা হলো যে আমরা সবাইকে বাজে ভাষায় গাল দিচ্ছি, সবাইকে অসম্মান করছি, এবং মানুষের মধ্যে যারা কর্ম দিয়ে একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন তাদেরকে নিচে নামিয়ে একেবারে তেলা পোকার মতো তাদেরকে বানিয়ে দিচ্ছি। এবং এই যে প্রবৃত্তি আমাদের জন্ম নিচ্ছে, এটাও আগামী দুটো জেনারেশনকে ভোগাবে। ফলে এই অশান্ত সময় যারা কোর্ট কাছারিতে লাথি খাচ্ছেন, গুঁতো খাচ্ছেন, ডিম ছোড়ার শিকার হচ্ছেন, অপমানিত লাঞ্ছিত হচ্ছেন, মূলত এখন আমরা যারা আছি অক্ষত, তাদের জন্য তারা এই রাস্তাটা তৈরি করে দিলেন। কিংবা যারা এই কাজ করেছেন তাদেরকেও আগামীতে এই ধরনের একটা পরিণতি ভোগ করতে হবে। তো কাজে এই অস্থির সময় যা কিছু ঘটছে, প্রায় সব কিছুই এই বর্তমান সময় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আগামী দিনে এর পরিণতি ভোগ করতে হবে। তা না হলে আমরা যেভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথাবার্তা বলছি, এতেও আমরা আগস্ট মাসের 5 তারিখের আগে কল্পনাই করতে পারতাম না। শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক রহমান থেকে শুরু করে রাজনীতি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, এমনকি জামাতের আমির, তাকে নিয়ে আমরা কখনো অসম্মানজনক, অশালীন, অশ্রাব্য কোনো কথা বলিনি। কিন্তু এখন কি হচ্ছে? এখন পাইকারি হারে আমরা সবাইকে যে ভাষায় গালাগাল দিচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসও তার মধ্যে পড়ে গেছেন। আমরা অল্প কিছুজন হয়তো শালীনতা বজায় রেখে তাকে তার মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমরা কিছু কথাবার্তা বলছি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। তো যেটা বলছিলাম যে তিনি তার যে বক্তব্যের কারণে তিনি সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, আবার সেই বক্তব্যের কারণেই তিনি এখন নিন্দিত হচ্ছেন। তিনি যে কয়বারই মিডিয়ার সামনে কথা বলেছেন, দেশে কিংবা বিদেশে, দেশি পত্রিকা অথবা বিদেশি পত্রিকা, দেশি সম্পাদক অথবা বিদেশি সাংবাদিক, যাদের সঙ্গে কথা বলেছেন, সব কথাগুলোই বিতর্ক তৈরি করেছে, তার প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে, এবং তার যে গুরু গাম্ভীর্য, ভাব গাম্ভীর্য ছিল, সেই ভাব গাম্ভীর্য দূর করে তাকে একজন বেহিসাবি মানুষ, অসংযত মানুষ, তারপরে তিনি চিন্তা ভাবনা করে কোনো কাজ করেন না বলেই আমাদের কাছে সেটা মনে হয়েছে। সেই ধরেন নুরুল কবির সাহেবের সঙ্গে তার যে সাক্ষাৎকার, মতিউর রহমান সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার প্রথম আলোর, মাহফুজ আনামের সাথে তার সাক্ষাৎকার, বিবিসি, CNN, অন্যান্য যে সকল, ইভেন সম্প্রতি তিনি যে জাপান সফর করে এলেন এবং সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, প্রায় সব কিছুই তার জন্য বুমেরাং হয়ে গেছে। তিনি যে কয়েকবার জাতির সামনে ভাষণ দিয়েছেন, এমন কোনো ভাষণ নেই যেটা বিতর্ক তৈরি করেনি। তিনি চট্টগ্রামে গেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন, তিনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের অনুষ্ঠানে গেছেন, কথা বলেছেন, এবং তার সব কথাগুলোই এখন তার জন্য তীর হয়ে তার দিকে ধেয়ে আসছে। যা বলছিলাম, জাতির উদ্দেশ্যে এই সময় তার এই ভাষণটা দেওয়ার দরকার ছিল না, আর দরকার হলেও তিনি যদি 2-3 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করতেন তাহলে ক্ষতি ছিল না। কিন্তু তিনি একটা নাতিদীর্ঘ বক্তব্য দিলেন এবং সেই বক্তব্যে অনেকগুলো বিষয় অবতারণা করলেন, যা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে বিএনপি ফেটে পড়ছে। তার বক্তব্যকে অশালীন, অশ্রাব্য এবং ভব্যতাহীন বলে বর্ণনা করছে। তার সঙ্গে সঙ্গে আবার তার বক্তব্যের মধ্যে শব্দচয়নের ক্ষেত্রে অসতর্কতার কারণে অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে। এবং এর মধ্যে আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি, এটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ানক, এবং এ যাবৎকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে যে গুরুতর পরিণতির আমরা আশঙ্কা করছি, তার মধ্যে তার এই বক্তব্যটি সবচেয়ে বেশি আগামী দিনে তাকে এবং তার সরকারকে ভোগাবে। তিনি বর্তমান যে অর্থনীতির দুরবস্থা, শাসন ব্যবস্থার দুরবস্থা, তার যে সকল ব্যর্থতা রয়েছে, সব কিছুর জন্য তিনি বিগত সরকারের কর্মকাণ্ডকে দায়ী করার চেষ্টা করছেন, অ্যাজ লাইক বিফোর। শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, অন্যান্য যারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন, তারা সবাই যে কাজটি করেছেন তারা হলেন সাধ্য হাতে তুলে বেশি। তাদের সফলতার শেষ নেই, আর যত ব্যর্থতা সেটা হলো সাবেক সরকারের কারণে, অথবা বিরোধী দলের কারণে, অথবা রাজপথে যারা আন্দোলন করছে, ছাত্র হোক জনতা হোক, তাদের কারণে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, তিনি ক্ষমতায় এসেছেন, তার কাছ থেকে তো আমরা এরকম ভাষা, এরকম শব্দ, এরকম কথা আশাই করতে পারি না। আমরা তার কাছ থেকে আশা করবো জন এফ কেনেডির মতো বক্তব্য, তার কাছ থেকে আশা করবো রোনাল্ড রিগানের মতো বক্তব্য, তিনি হেসে হেসে কথা বলবেন। তার কাছ থেকে আশা করব ইন্দিরা গান্ধী অথবা ধরুন মার্গারেট থ্যাচারের মতো বক্তব্য, ইভেন নেলসন ম্যান্ডেলার মতো বক্তব্য। কিন্তু একই
তিনি যে সকল কথাবার্তা বলছেন, যে সকল কর্মকাণ্ড করছেন, এ তো শেখ হাসিনার কর্মকাণ্ডকে ম্লান করে দিচ্ছে রীতিমতো। শেখ হাসিনাকে এখন মানে কি বলে আপনি ডাকবেন, এটা নিয়ে এখন আমরা খুব কনফিউশনের মধ্যে রয়ে গেছি। এনিওয়ে, তো তিনি সেই সাবেক সরকারের যে ব্যর্থতা এগুলো বলতে গিয়ে তিনি বলেছেন যে পলাতক প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনাকে যদি তিনি পলাতক প্রধানমন্ত্রী বলেন, ইট মিনস শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনো এবং তিনি পালিয়ে আছেন। দেখেন তো বিষয়টা কতটা গুরুতর। তিনি যদি বলতেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, গদিচ্যুত হয়েছেন এবং জনতার রোষে তিনি প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, এই বক্তব্যটি না বলে তিনি যখন বললেন পলাতক প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত আকারে, তাহলে ব্যাপারটা হলো একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখনো আছেন, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং তিনি অবস্থার প্রেক্ষিতে তিনি পালিয়ে আছেন। অতীতে এরকম অনেক ঘটনা ঘটে। সিংহাসন ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যান অনেক রাজা, অনেক বাদশাহ, তারপর আবার সে সিংহাসন দখল করেন। অনেকে নির্বাসনে জেলে যান, নির্বাসনে গিয়ে তিনি নির্বাসিত সরকার গঠন করেন, যেমন একসময় রাম নির্বাসনে গিয়েছিল। তো রামের যে সৎ ভাই, বোমাত্র ভাই ভারত, তিনি সেই সিংহাসনে বসতেন না, সিংহাসনের উপরে তার যে দাদার খড়ম রেখে তিনি নিচে বসে রাজ্য শাসন করতেন। এটা তো রয়েছে, এরকম অনেকে 10 বছর 20 বছর নির্বাসনে থেকেছেন, কিন্তু তার সিংহাসন অক্ষত থেকেছে। তো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে স্লিপ অফ টাং বা শব্দ চয়নের ভুল, তিনি এই কথা ইচ্ছা করে বলেছেন নট লাইক দ্যাট, কিন্তু এটার যে রেশ রাজনৈতিক অঙ্গনে বহুদিন পর্যন্ত, এই রেশের যে নেতিবাচক দিক এটি সরকারকে ভোগাবে আর আওয়ামী লীগকে উজ্জীবিত করবে। এর কারণ হলো আওয়ামী লীগ প্রথম দিকে তারাও বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, তিনি চলে এসেছেন, আবার একটা নতুন নির্বাচন দেওয়ার কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা কিন্তু আওয়ামী লীগ বলেছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা বলছে আমরা পদত্যাগ করিনি, আমরা কৌশলগত কারণে সেখানে চলে এসেছি, আমরা এটা আছি, আমরা এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই বিষয়গুলোকে যদি মনের মধ্যে রেখে এটার একটা কাউন্টার ন্যারেটিভ ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করতে পারতেন এবং বলতে পারতেন, তাহলে তার যে বাগ্মিতা এবং তার যে প্রত্যুৎপন্নমতিত্ব এটি সর্বজন গ্রাহ্য হতো। কিন্তু তিনি সেটা না করে তিনি এই যে কথা বলতে গিয়ে নিজের অজান্তে তার মুখ দিয়ে যে শব্দটি তিনি বের করে ফেললেন, আগামী দিনে এই শব্দমালা যেন তার জন্য বুমেরাং না হয়, এজন্য আল্লাহর দরবারে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির মধ্যে এক ধরনের তৃপ্তির ঢেকুর লক্ষ্য করা যাচ্ছে। তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে, সেই সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে বিএনপি মনে করছে যে তারা আপাতত বিজয়ী হয়েছে। প্রথম কারণ, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে তারা সরকারকে একটা ধাক্কা দিয়েছে। এটা প্ল্যান ওয়াইজ দিয়েছে। জনাব এরশাদ তিনি বলেছেন যে মেয়র পদ পাওয়ার জন্য নয়, সরকারকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, সরকারকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যে একটি সংগঠন তাদের জন্য কতটা ইফেক্টিভ এবং বিএনপিকে চ্যালেঞ্জে নেওয়া সরকারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এটা প্রমাণ করার দরকার ছিল। এক। 2 নম্বর হলো যে এই ঘটনার মাধ্যমে সরকারের যে লিপ্সা, অভিলাষ এবং তারা যে ক্ষমতা আঁকড়ে রাখতে চায় এবং সব ক্ষেত্রে তাদের নিজেদের লোকদেরকে তারা ক্ষমতায় বসাতে চায়, এই যে তাদের যেটা প্রবৃত্তি, তারা যে রাজনীতিবিদদেরকে ঘৃণা করে, এই জিনিসটি প্রমাণ করার জন্য তিনি মূলত এই মেয়র পদ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তিনি জানেন যে সরকার অনড় থাকবে, কিন্তু এই কাজটি যদি তিনি না করতেন তাহলে সরকারের মুখোশ উন্মোচন করা সম্ভব ছিল না। এবং তার সেই যে আন্দোলন, সে আন্দোলন এখন অব্যাহত রয়েছে। তিনি সেই পবিত্র ঈদুল আজহার আগে সুদীর্ঘ সময় ধরে কার্যত নগর ভবন অচল করে রেখেছিলেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে অচল করে রেখেছিলেন এবং পুরো ঢাকা শহরের যে সিস্টেম, ট্রাফিক ব্যবস্থা, জনজীবন স্থবির হয়ে পড়েছিল
জনাব এরশাদ সাহেবের আন্দোলনের কারণে। শাহবাগ থেকে শুরু করে যমুনা পর্যন্ত, যমুনা থেকে শুরু করে পল্টন ময়দান, তারপর সেখান থেকে মৎস্য ভবন, মৎস্য ভবন থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে একেবারে নগর ভবন। অনেকগুলো দিন, অনেকগুলো সময় মূলত বিএনপির হুকুমতে এই সমস্ত এলাকা চলেছে। দেয়ার আর নো মিলিটারি, নো পুলিশ, নো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নাথিং, কেউ ছিল না। এরশাদ চালিয়েছেন সবকিছু। এখন এই সফলতার পরে এরশাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছেন যে তিনি আরও পারেন, এবং তার সেই ধারাবাহিকতায় তিনি ঘোষণা দিয়েছেন যে ঈদের পর যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে তিনি নিজেই শপথ পড়বেন, তারপর সেই শপথ পড়ে তিনি দায়িত্ব পালন করবেন অনেকটা বিপ্লবী সরকারের মতন করে। এবং তিনি তার সেই যে জিদ, এটি তিনি দেখিয়েছেন যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত হচ্ছিল, যেখানে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা তার দলবল সহ সেখানে ঈদের নামাজ আদায় করবেন। সেই জায়গাতে তিনি এলেন এবং তিনি স্পষ্টতই বললেন যে আমি এখানে বিএনপি নেতা হিসেবে আসিনি, তিনি একজন মেয়র হিসেবে এখানে এসেছেন। তার বক্তব্য খুবই স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে তিনি তার পিতার মতোই, অর্থাৎ তার পিতা সুদীর্ঘকাল দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ তার পিতা নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ টেকনিক্যাল কারণে নির্বাচন দিতে পারছিল না। এর কারণ হলো আওয়ামী লীগের হাতে তখন শক্তিশালী প্রার্থী ছিল একমাত্র সাবের হোসেন চৌধুরী। তো তিনি আওয়ামী লীগের সভানেত্রী সাবের হোসেন চৌধুরীকে তখন সংস্কারবাদী নেতা হিসেবে তাকে এই সুযোগটি দিতে চাচ্ছিলেন না। তখন তিনি ঢাকাকে দুই ভাগ করার জন্য একটা পরিকল্পনা করলেন, দুই ভাগে বিভক্ত করার একটা পরিকল্পনা করলেন, এবং সেটা বাস্তবায়ন করার জন্য যে সময়টা দরকার ছিল পুরো সময়টা তিনি জিদ করে জনাব সাদেক হোসেন খোকাকে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে রেখে দিলেন। তো পরবর্তীতে যখন ঢাকা ভাগ হয়ে গেল, নতুন মেয়র নির্বাচিত হলো, তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন। সেই ক্ষেত্রে এরশাদ সাহেবও মনে করেন যেহেতু আদালত তাকে রায় দিয়েছে, কাজেই নতুন মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন তার পিতার মতো করে, এবং এইভাবে তিনি বুক ফুলিয়ে চলছেন। এখন তার এই আত্মবিশ্বাস, তার এই জিদ, এটাকে যদি সরকারকে মোকাবেলা করতে হয় তাহলে সরকারকে কঠোর হতে হবে এবং এরশাদকে জেলে নিতে হবে, তার বিরুদ্ধে মামলা করতে হবে যেভাবে শেখ হাসিনা করেছেন। এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেনে হিসেবে নামানোর জন্য এরশাদই যথেষ্ট, আর কারো দরকার হবে না। এই হলো বিএনপির একদিকে সফলতা। দুই নম্বর হলো যে বিএনপি ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা সভা করেছে, সেমিনার করেছে এবং জিদ করেছে। প্রথম দিকে জনাব সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে রুহুল কবির রিজভী অনেকেই বলতেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু যখন জনাব তারেক রহমান প্রকাশ্য জনসভায় ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলে দিয়েছেন, তখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এবং বিএনপি মনে করছে যে তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে না পারেন, তারা এই ইউনূস সরকারকে দিয়ে নির্বাচনই করাতে পারবেন না, এবং তাদেরকে 2026 সনের জানুয়ারি মাস থেকে বলতে গেলে নির্বাচনে যেতে হবে। তারেক রহমান সাহেব আর বাংলাদেশে আসতে পারবেন না, এটা তারা ধরে নিয়েছেন। কাজেই এটাকে একটা, যাকে বলা হয় ইজ্জত কা সওয়াল, তারপরে এটাকে একটা বাতচিত, এটাকে একটা যুদ্ধ, এটাকে একটা প্রতিযোগিতা, এটাকে একটা জয় পরাজয়ের নিয়ামক মনে করে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই চেষ্টা চালানোর কারণে সরকারের সঙ্গে ইতিমধ্যেই তাদের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেছে। এটা এখন রীতিমতো শত্রুতায়, কার্যত কেউ কারো মুখ দেখতে চাচ্ছেন না। সর্বশেষ ঐক্যমত্যের বৈঠক হলো, সেখানে বিএনপি যে সকল নেতৃবৃন্দ গিয়েছেন তারা যথেষ্ট মুখ ভার ছিল এবং তারা খুব মেপে মেপে কথা বলেছেন। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা যারা লোকজন আছেন তারা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিকে পারতপক্ষে না তাকিয়ে যদি পারতেন তাহলে তারা তাকাননি। তারা বরং এর সাথে জুনায়েদ শেখের সঙ্গে কিংবা জামাতের নেতার সঙ্গে কিংবা এনসিপির নেতাদের সঙ্গে তারা খুশ গল্প করতে ওই সময়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। তো এটা বিএনপির জন্য একটা স্পষ্ট অপমান, সিরিয়াস অপমান। সেই অপমান থেকে বাঁচার জন্য এখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এবং এটাকে মোকাবেলা করার জন্য সরকার একটা চাল দিয়েছে। তারা যেভাবে একটা অস্বচ্ছ কথাবার্তা বলতেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, যখন ভালো হবে তখন, কম সংস্কার চাইলে ডিসেম্বরে হবে, বেশি সংস্কার চাইলে জুনে হবে। তো এই যে একটা গাছড়া ভাব, এই গাছড়া ভাব দিয়ে মূলত বিএনপিকে ক্রোধান্বিত করা হয়েছে এবং বিএনপি সেই জায়গা থেকেই সে বলছে যে না, সমস্ত চলবে না,
যা কিছু করতে হবে সেই ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিয়েছেন যে না, এপ্রিলে হবে। তাহলে কি হলো, জুন থেকে নেমে তার আরও 3 মাস পিছিয়ে আসলো এপ্রিলের প্রথম সপ্তাহ, অর্থাৎ এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এই 3টি মাস তার এগিয়ে এলো। আর অন্যদিকে যাকে বলা হয় বিএনপির যে দাবি ডিসেম্বর মাস, তার সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাস। তাহলে এই 3 মাস এবং ওখান থেকে 3 মাস একটা মাঝামাঝি জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন এবং তিনি একেবারে বলেই দিয়েছেন যে প্রথম সপ্তাহে এটা হবে। তো এটা নিয়ে বিএনপি কটু কথা বলছে, সরকারের সমালোচনা করছে যে না, ডিসেম্বরে হবে না। তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল সমর্থক রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা বিরাট বিষয় হয়ে গেছে, এপ্রিল মাসে নির্বাচন হওয়া উচিত, এই সময় হলে এটা ভালো হবে, এটা ভালো হবে। তারপরে সরকার সমর্থক যারা রয়েছেন তারা বিএনপিকে গালাগাল থেকে শুরু করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কিন্তু বিএনপি একেবারে ম্যাটিকুলাসলি তারা মনে করছেন, গাণিতিক হিসাব দিয়ে মনে করছেন যে সরকার ভয় পেয়েছে বিএনপিকে। এবং বিএনপিকে ভয় পাওয়ার কারণে তারা কি করলো, তাদের যে একরোখা মনোভাব ছিল বা তাদের যে একটা গাছড়া ভাব ছিল এবং তারা যেভাবে কলা এবং মূলা ঝুলাচ্ছিল, তো সেই কলা এবং মূলা ঝুলানো থেকে তারা একটা কনক্রিট মাইলস্টোনে চলে এসেছেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়ে। এটাকে বিএনপির যারা লোকজন তারা মনে করছেন তাদের একটা প্রাথমিক বিজয়। তারা যে সরকারকে ধাক্কা দিতে পেরেছে এবং সেই ধাক্কায় যে সরকার কেঁপেছে, ভয় পেয়েছে, আতঙ্ক অনুভব করেছে এবং তারা বুঝেছে যে সামনে ঈদের পরে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে না। এরশাদকে তারা সামাল দিতে পারেনি। তো সেক্ষেত্রে যদি বিএনপি যে সমাবেশটা করেছিল পল্টন ময়দানে, ঠিক পুরোনো নয়া পল্টনে তাদের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে, সেটাকে যদি তারা জাস্ট একটু মার্চ করে একটু এগিয়ে আসতো এবং এগিয়ে এসে যদি তারা যমুনায় ঘেরাও করতো, তাহলে পুরো এলাকা, শাহবাগ থেকে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যেত। এবং ওখানে মানে আপনি চিন্তা করেন 10 লাখ লোক যদি বিএনপি জড়ো করতো বা করে আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘেরাও করে, তো সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী দিয়েও সেখানে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এবং যমুনা ছোট একটা জায়গা, ওখানে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে এসেছিল, গণভবনে নেমেছিল, তারপরে শেষে হেলিকপ্টার থেকে তিনি চলে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়েছিল, ওই সুযোগটা আসলে যমুনাতে নেই। যমুনাতে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো ব্যবস্থা নেই, সেখান থেকে গাড়িতে করে বের হয়ে যাবে তাও সম্ভব নয়। এবং ওখানে এসে সেনাবাহিনীর কোনো টিম ওখানে একটা অপারেশন চালাবে এটাও সম্ভব নয়। এই কারণে আপনি যমুনার যে জায়গাগুলো দেখেন সেখানে অসংখ্য রাস্তা, সেই প্রতিটি রাস্তায়, মিন্টু রোডের প্রতিটি রাস্তায়, বেইলি রোডের প্রতিটি অলিতে গলিতে, রমনা পার্কের ভিতরে, সরোয়ার্দী উদ্যানে, তারপরে সামনে মৎস্য ভবনের সামনে, এরপর এদিকে একেবারে কাউরান বাজার পর্যন্ত অলিতে গলিতে, বাংলা মোটরের অলিতে গলিতে বিএনপির নেতাকর্মীরা যেভাবে যাকে বলা হয় তারা প্রস্তুতি নিতে থাকবে, সেই প্রস্তুতিকে মোকাবেলা করে সেনাবাহিনীর কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হবে বা হতে পারবে এটা বিএনপির লোকজন মনে করছে না। তো কাজেই তারা মনে করছে যে এরশাদকে দিয়ে যদি একটা ছোট ধাক্কা তারা দিয়েছে, একেবারে ছোট ধাক্কা দিয়েছে, এটাকে তারা অনেকটা চুলকানির মতো মনে করে। বিএনপি এত বড় দল, সেখানে জাস্ট এরশাদ সাহেবকে দিয়ে তারা একটা চুলকানির মতো ঘটনা করেছে। এতেই সরকার কেঁপে কেঁপে একেবারে 3 মাস পিছিয়ে এসছে। তো কাজেই তাদেরকে যদি আরেকটু ধাক্কা দেওয়া হয়, এরশাদের মতো আরও 2-4 জন লোক, যেমন যুবদলের নেতাকে দিয়ে, সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, তাবিতাওয়াল এবং এরশাদকে দিয়ে যদি আরেকটা প্রোগ্রাম দেওয়া হয়, 3টে প্রোগ্রাম যুগপথভাবে যদি উত্তর সিটি কর্পোরেশন চলে, দক্ষিণ সিটি কর্পোরেশন চলেন, পুরো ঢাকা শহর 24 ঘন্টার মধ্যে কলাপস হয়ে যাবে বিএনপির দখলে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে নির্বাচন দূরের কথা, রাগ করে বলবো যে আরে বাবা ডিসেম্বর লাগবে না, আগস্ট মাসে আমি নির্বাচন দিতে যাচ্ছি, ইভেন টুমরো। এবং এটা বিএনপির লোকজন বিশ্বাস করে। তো এরকম একটা মনস্তাত্ত্বিক যে অবস্থা বাংলাদেশে চলছে, তারই মধ্যে এখন লম্বা পবিত্র ঈদুল আজহার যে ছুটি, আর এই ছুটি উপভোগ করার জন্য মানুষজন গ্রামে চলে গেছে, দেশ কর্মহীন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টাতে লন্ডন চলে যাবেন। তারপরে যখন আবার 10 তারিখের পরে 11 তারিখের 12 তারিখের দিকে অফিস আদালত খুলবে এবং 4-5 দিন সময় যাবে, তখন যদি আবার রাজপথ উত্তপ্ত হয়ে যায় এবং সময়টা এই যে জুন মাস, খুবই গরম এবং বিব্রতকর সময় বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে জুন মাসে অনেক অপকর্ম ঘটেছে, অনেক অঘটন ঘটেছে, অনেকের তকদির পুড়ে গেছে। তো কাজেই সেই জুন মাসে যদি আবার বিএনপি শক্ত হাতে কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে ডক্টর ইউনূস কি সেগুলো সামাল দিতে পারবেন?
নাকি পারবেন না? এই বিষয়টি ভবিষ্যতের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।